উনি যে ইন্ডিয়ায় গেলেন, আমার কাছে মনে হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার একটা অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে উনি গেছেন। এটা আমার ধারণা। বর্তমান সরকার, ইভেন ইউনিট সরকার এটা জানার কথা না কি অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে উনি গেছেন। হয়তো সেটা ওয়াকার সাহেব জানলে জানতে পারেন বা আর্মি জানলে জানতে পারেন। তাহলে যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে উনি গেছেন বা ওনাকে নিয়ে দেওয়া হয়েছে জায়গায়, হ্যাঁ, সেটা কি ছিল সেটা আমরা জানি না। উনি যে বলছেন আসবেন, উনি নিশ্চয়ই তাহলে কোন অ্যারেঞ্জমেন্টের কথা উনি বলছেন। দেখেন 69 সালে সরকার কথাটা ভুল বলছে, হোম মিনিস্টার ভুল মানে এক রীতিমতো অধ্যত্ত। 69 সালে মুসলিম লীগ পরাস্ত হওয়ার পর নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে পরাস্ত করে আমরা তার দাফন সম্পন্ন করেছিলাম। এখানটায় আওয়ামী লীগের ভয়ে ভীত হয়ে আন্দোলনে পরাস্ত করলো, যেহেতু আন্দোলনে অনেক কথা আছে এখানটায় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন প্রথমে, ওই যে ব্রিগেডিয়ার সাগর সাহেব কিছু কথা বলছিলেন সেই সময়, দেখানো ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে আন্দোলন নিয়ে কিছু কথা আছে, ষড়যন্ত্রের কিছু কথা আছে, আমরা সেগুলি বলে আন্দোলনকে খাটো করতে চাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো আন্দোলনে যেমন পরাস্ত করছেন, নির্বাচনে পরাস্ত করার সাহস দেখাতে পারলেন না। এই যে সাহসটা দেখাতে পারলেন না, এই জায়গাটাই আওয়ামী লীগের রাজনীতি করার তার ভিত্তি যুক্তি সে খুঁজে পাচ্ছে। যদি সাহস দেখাতে পারতেন, নির্বাচনের মধ্যে তাকে পরাস্ত করতে পারতেন, তাহলে বলতে পারছে তার দাফন সম্পন্ন হয়েছে। কিন্তু সরকার যদি মনে করে আমরাই শেষ, আমরাই চূড়ান্ত, আমরা যাহা হইল তাহাই শেষ, তাহলে এটা একটা ফ্যাসিস্টিক মনোভাবের বহিঃপ্রকাশ। দিল্লি না ঢাকা, এটা এখন ফাঁকা। এখন কি মার্কিন যুক্তরাষ্ট্র না পাকিস্তান? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। নাজমুল হক প্রধান, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনাকে যে বিষয়টি জানতে চাই আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে সেটি আদৌ উইথড্র করা হবে কিনা তা নিয়ে একটি অনিশ্চয়তা রয়েছে। তার মধ্য দিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দুদিন আগে মন্তব্য করলেন যে আওয়ামী লীগের দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে, আওয়ামী লীগ আর ফিরবে না। সেই জায়গা থেকে আপনার মন্তব্য, আপনি কি মনে করেন এই অবস্থা থেকে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাদেরকে। আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে আমি নিজেও গতদিনের বক্তৃতাটা শুনে আমি নিজে একটা আশ্চর্য হয়ে গেছি। এ কারণেই যারা বিজয় লাভ করে, যে কোনো কিছু বিজয় লাভ করে বিজয়ীরা সাধারণত তার দৃষ্টিভঙ্গির প্রসার হয়। আমরা আশা করেছিলাম ইউনিট সরকারের কাছে, যেমন 69 সালে 10 বছরে আইয়ুব খান পরাস্ত হওয়ার পরে আন্দোলনে পরাস্ত হলো এবং নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে পরাস্ত করে তাকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বর্তমানে ক্ষমতাসীন সরকার এবং যারা আপনি বিরোধী দলে, এরা কিন্তু আন্দোলনে আমরা সবাই মিলে আওয়ামী লীগকে পরাস্ত করতে পারলেও নির্বাচনের মধ্যে পরাস্ত করতে পারেনি। ফলে এই যে কথাটা বললেন উনি যে আওয়ামী লীগের দাফন সম্পন্ন হয়েছে, এটা সম্পূর্ণ একটা কি বলবো আমি ডেমাগোগি করলেন এবং এটা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে রাজনীতিতে। একটা তো প্রতিহিংসার বিষয় আছেই, তারপরও আপনি ভোটে ফেস করার সাহসই করলেন না। যেহেতু সাহস করলেন না, সেই কারণে আওয়ামী লীগের দাপন সম্পন্ন হয়েছে এটা বলার কোনো সুযোগ আপনার নেই। যদি ভোট ফেস করে আওয়ামী লীগকে পরাস্ত করতে পারতেন মুসলিম লীগের মতো, তাহলে বলতে পারেন যে আওয়ামী লীগের দাপন সম্পন্ন হয়েছে। আমি আশা করব বর্তমান সরকার 2/3 মেজরিটি ক্ষমতায় এসছে, আমি রাজনীতিটাকে সহনশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। প্রতিহিংসা দিয়ে কিন্তু ক্ষমতা ভোগ করা যায়, ক্ষমতাকে চিরস্থায়ী করা যায় না, পাকাপোক্ত করা যায় না, কাউকে নিশ্চিহ্ন করা যায় না। ফলে যে প্রতিহিংসার রাজনীতি বর্তমান সরকার নিচ্ছে, এটা দেশ জাতির জন্য অশনি সংকেত। আমি দ্রুত বর্তমানে এই বিএনপি দলটিকে আমি প্রতিহিংসার থেকে দূরে এসে একটা সহনশীল রাজনীতি এবং এই যে বিগত সরকারের সময় যারা খুন খারাপি করছে, যারা দুর্নীতি করছে, টাকা পাচার করে, বিচার হোক, অবশ্যই চাই আমরা। কিন্তু পাশাপাশি সেই সেই যেটা শক্তি, সেই শক্তির রাজনীতির অধিকারটা যারা রাজনীতি করতে চায় তার অধিকারটা অক্ষুণ্ণ থাকুক। না হলে বাংলাদেশে এই প্রতিহিংসার রাজনীতি, পালাবদলের রাজনীতিটা, এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু এটা সম্পন্ন হবে না। আমাদের মূল দুর্ভাগ্য হচ্ছে যে আমরা কখনোই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ক্ষমতা পরিবর্তনের ধারাটাকে আমরা শক্তিশালী করি নাই। আমরা দেখেছি দেশ স্বাধীনের পর থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, এরপর অবৈধ ক্ষমতা দখল এবং আবার উচ্ছেদ, হত্যা, আবার অবৈধ ক্ষমতা দখল, এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক রাজনীতি ক্ষতিগ্রস্ত করেছে, এটা আমি মনে করি। কিন্তু সরকার যদি মনে করে আমরাই শেষ, আমরাই চূড়ান্ত, আমরা যাহা হইল তাহাই শেষ, তাহলে এটা একটা ফ্যাসিস্টিক মনোভাবের বহিঃপ্রকাশ। এমনিতে সরকার বিগত 4 মাস হয়ে গেছে ক্ষমতায় এসছে, আওয়ামী লীগের যে পুরনো পথ দেখানো পথ, সেই পথেই হাঁটছে সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আপনি টিআর বলেন, কাবিখা বলেন, চাঁদাবাজি বলেন, এই সামগ্রিক বিষয় মিলে এগুলো করতেছে। আমরা তারপরেও তো আমরা তো অবাক হয়ে গেলাম। আমি তো কি বলবো নিয়ে, এই যে গতকালকে আমরা দেখলাম সংসদ ভবনে একটা দেশের যত বড় ক্ষমতা হবে তার
250 বছর স্বাধীনতা উপলক্ষে এটা উদ্যম নৃত্য দেখলাম সংসদ ভবনের সামনে। কি জন্য, কেন, কি কারণে? এটা আমেরিকার কাছে কি এত ক্ষমতা যে ক্ষমতার কারণে আমেরিকা যা বলবে তাই শুনতে হবে? আমি তো কোনো কারণ খুঁজে পাই না। আজকে মধ্যপ্রাচ্যে একের পর এক জঘন্য হত্যাকাণ্ড আমেরিকা সমর্থনে ইসরায়েল চালিয়ে যাচ্ছে। শিশু থেকে শুরু করে আমেরিকা নিজেও ইরানে হত্যা করলো। সেই আমেরিকার এরকম খোলা উদ্যম নৃত্য তার পাস করতে হবে, তার দেশের প্রতিষ্ঠাবার্ষিকী 250 বছর পূর্তি করতে হবে আমাদের সংসদ ভবনে। কেন? এটা জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করা, বাংলাদেশের জনগণকে হেয় করা। যে আমেরিকা, হ্যাঁ আমেরিকার সঙ্গে বন্ধুত্ব আমাদের থাকুক, অসুবিধা নেই, কিন্তু যে যে দেশটা 71 সালে গণহত্যার জন্য দায়ী যুক্ত, সেই দেশটা এখানে লভ্যজম্প করছে, উদ্যম করছে সংসদের সামনে, এর লজ্জা রাখি কোথায়? আজকে আমি সেই কারণে আমি সরকার আবারও বলবো, সরকার এখনো মনে হচ্ছে আমার কাছে সরকার কেউ বলে না সেন্সে সরকার নাই। সরকার ক্ষমতার পিঠে সওয়ার হয়েছে। এই ক্ষমতার পিঠে সওয়ার হলে জনগণ থেকে সরকার বিচ্ছিন্ন হয় এবং এবং এর পরিণতি সরকারকে ভোগ করতে হয়, যেটা দেশ জাতির মঙ্গল হয় না। এবং যার কারণে বাংলাদেশ সরকার মনে করতেছে যে আমেরিকাকে সন্তুষ্ট রাখতে পারলেই আমাদের ক্ষমতাটা চিরস্থায়ীভাবে পাকাপোক্ত হবে। আমি আজকে বাংলাদেশ সরকারকে দেখা দিতে চাই, মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সবাই মনে করছিল যে আমেরিকাকে সন্তুষ্ট রাখতে পারলেই তাদের কেল্লা হতে, কিন্তু দেখা গেছে যে না, ওখানটাও কিন্তু শক্তি, অ্যান্টি আমেরিকান শক্তি এত প্রবল ডেভেলপ করছে, যার কারণে তাদের সেই আশায় গুড়েবালি হয়ে গেছে। ফলে বাংলাদেশে যে সরকার মনে করতেছে যে আমেরিকাকে তুষ্ট করতে পারলে, যা বলবে তাই শুনলেই আমরা আমরা সবকুল পার হয়ে যাব, আমার ধারণা এই জায়গাটায় ওনারা ভুল করছে। এবং সেই ভুল যদি শুধরাতে না পারে, দেশ জাতি আরো ক্ষতির সম্মুখীন হবে, ক্ষতিতে পড়বে। আমি আবার সরকারকে আহ্বান করবো, আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসেন। আমাদের দেশটা কোনো শক্তির কাছে, বিদেশি কোনো শক্তির কাছে, দিল্লি না ঢাকা, এটা এখন ফাঁকা। এখন কি মার্কিন যুক্তরাষ্ট্র না পাকিস্তান, এগুলি তো লোকজন বলছে। ফলে এইসব কোথাও আমরা দিল্লিও না, আমরা পাকিস্তানও না, আমরা যুক্তরাষ্ট্রও না, আমরা বাংলাদেশ। অনেক কষ্ট এই দেশটা, পৃথিবীর মানচিত্রে বাঙালিদের একটাই দেশ, সেই দেশটা শির উঁচু করে, মাথা উঁচু করে গোটা বিশ্বের মান থাক, আমরা এটাই চাই। ফলে কারো প্রতি, বর্তমান সরকারকে বলবো আমি, কারো প্রতি বিশেষ অনুকম্পা নিয়ে অথবা বিশেষ কি বলা যায় যে দৃষ্টিভঙ্গি নিয়ে সখ্যতা, প্রেম প্রীতি করতে গেলে এটা ওই গরিবের সুন্দরী বউ ভাবির মতোই হবে। ফলে সরকার এই থেকে বেরিয়ে আসুক, আমি এটাই কামনা করি। আপনি আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসার বিষয় বলছেন যে সরকার ভুল পথে আছে, সাথে ওই বক্তব্য যেটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করলাম, সেখানে তিনি আরেকটা কথা বলেছেন যে সংগঠন হিসেবে বা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আওয়ামী লীগের বিচারের ব্যবস্থাও করা হচ্ছে, অতি দ্রুত এই বিচার কাজ শুরু হবে। আমি আপনার আমি আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন 69 সালে সরকার কথাটা ভুল বলছে, হোম মিনিস্টার ভুল, মানে এক রীতিমতো অধ্যত্ত। 69 সালে মুসলিম লীগ পরাস্ত হওয়ার পর নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে পরাস্ত করে আমরা তার দাফন সম্পন্ন করেছিলাম। এখানটায় আওয়ামী লীগের ভয়ে ভীত হয়ে আন্দোলনে পরাস্ত করলো, যেহেতু আন্দোলনে অনেক কথা আছে। এখানটায় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন প্রথমে, ওই যে ব্রিগেডিয়ার সাগর সাহেব কিছু কথা বলছিলেন সেই সময়, যে এখন ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে আন্দোলন নিয়ে কিছু কথা আছে, ষড়যন্ত্রের কিছু কথা আছে, আমরা সেগুলি বলে আন্দোলনকে খাটো করতে চাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো আন্দোলনে যেমন পরাস্ত করছেন, নির্বাচনে পরাস্ত করার সাহস দেখাতে পারলেন না। এই যে সাহসটা দেখাতে পারলেন না, এই জায়গাটাই আওয়ামী লীগের রাজনীতি করার তার ভিত্তি যুক্তি সে খুঁজে পাচ্ছে। যদি সাহস দেখাতে পারতেন, নির্বাচনের মধ্যে তাকে পরাস্ত করতে পারতেন, তাহলে বলতে পারতেন তার দাফন সম্পন্ন হয়েছে। যেহেতু পারেন নাই, ফলে এই কথাটা হচ্ছে আপনার অতি 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 কথন, এটার কোনো মূল্য নেই বাস্তবিক অর্থেই। কিন্তু আমার আরেকটি সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে এই বিষয়ে, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের যে সংগঠন, সেটির বিচার না করে আপনারা যুদ্ধ করেছেন যে দলের নেতৃত্ব, অনেক দলের সমন্বয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, কিন্তু নেতৃত্ব আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগের বিচার হবে, খুব তারা যদি সন্ত্রাসী সংগঠন হয়ে থাকে বিচার হবে। কিন্তু এটি কি অন্য কোনো কিছু মিন করে যে যুদ্ধাপরাধের সংগঠনকে? জি, মিন তো করে। আপনি দেখবেন এই যে জুলাই আমরা দেখেছি, আমরা যখন ওই যে সংস্কার কমিশনে বসেছি, আমরা দেখেছি মুক্তিযুদ্ধটাকে খাটো করে, বাইপাস করে, ডিলিট করে একটা ওনারা মেটিকুলাস ডিটেলকে সামনে এগোতে চাইছে, যার কারণে আমরা সংস্কার কমিশনে সই করিনি। আমরা বেশ কয়েকটি দল আমরা সম্মতি হই নাই। এই যে
আন্দোলনের কর্মী তাই না? আমরা আমরা তো এই বাংলাদেশ তো আন্দোলন সংগ্রামের দেশ। এটা 52 সাল থেকে শুরু হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে, তাই না? যেহেতু সশস্ত্র মুক্তিযুদ্ধ হয়েছে, তার কারণে তাদেরকে মুক্তিযুদ্ধ বলা হয়। এখানটায় এই যে জুলাই যোদ্ধা, তাহলে কি ওনারা কি সশস্ত্র, এই যে কথার জুলাই যোদ্ধা যদি ওনারা হন, তাহলে কি এই যে গুলিগালা বোথ সাইড এগুলি কি ওনারা করছেন? আচ্ছা, যদি করে থাকেন তাহলে তো এটা তো অন্যায় করছেন। গণ আন্দোলনের বিষয়টাই অস্ত্রের বিরুদ্ধে নিরস্ত্র সংগ্রাম, এটাই পৃথিবীতে হয়ে আসছে।